নমস্কার, আপনারা দেখছেন খবর ত্রিপুরা। আপনাদের সাথে আমি আসানুল। শুরু করছি খবর সম্প্রচার। বুধবার জয়েন্ট মুভমেন্ট কমিটি 10,323 সংগঠনের পক্ষ থেকে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। চাকরিচ্যুত শিক্ষকরা গণ অবস্থান থেকে উঠে এবার মানববন্ধন কর্মসূচি পালন করলো। বুধবার জয়েন্ট মুভমেন্ট কমিটি 10,323 সংগঠনের পক্ষ থেকে এক মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে গণ অবস্থানে উপস্থিত বিমল সাহা জানান, গণ অবস্থানের 10ম দিন পর্যন্ত শিক্ষা দপ্তরের কোনো আধিকারিক এবং সরকার পক্ষ তাদের আশ্বাস দিতে গণ অবস্থান স্থলে আসেনি। কিন্তু এই গণ অবস্থান দিয়ে সরকারকে বার্তা দেওয়া হচ্ছে যে রাজ্যের চাকরিচ্যুত শিক্ষকরা ঐক্যবদ্ধ আছে। চাকরিচ্যুত শিক্ষকদের স্থায়ী সমাধানের ব্যবস্থা করতে হবে সরকারকে। একটা চাকরিচ্যুত শিক্ষকদের ন্যায্য দাবি। সরকার যদি দ্রুত কোনো সুরাহার ব্যবস্থা না করে তাহলে গণ অবস্থান থেকে বৃহত্তর আন্দোলনের সিদ্ধান্ত নেবে চাকরিচ্যুত শিক্ষকরা। পাশাপাশি তিনি আরও দাবি করেন, চাকরিচ্যুত শিক্ষকদের চাকরি যায়নি, প্রয়োজনে বিষয়টি সিবিআই তদন্ত পর্যন্ত নেওয়ার দাবি জানান তিনি। দেখেন, আমরা গত 10 দিন ধরে গণঅবস্থান করে আসছি গণতান্ত্রিক পদ্ধতিতে, কিন্তু বর্তমান সরকার বা শিক্ষা দপ্তর কোনো প্রতিনিধি আমাদের কাছে কোনো আশ্বাস দিতে পারেনি এবং আসেনি। তাই আমরা এই আজকে দিনে যে মানববন্ধন শৃঙ্খলার মাধ্যমে একটা বার্তা দিতে চাই যে আমরা 10,300 শিক্ষক শিক্ষিকা একজোটভাবে আছি। কারণ আমরা আমাদের ন্যায্য দাবি, যে দাবি আদায়ের লক্ষ্যে আমরা এই কর্মসূচি নিয়েছি। তাই আমরা বর্তমান সরকারকে বার্তা দিতে চাই যে আপনারা দ্রুত আমাদের জন্য একটা সুরাহা ব্যবস্থা করুন, আমাদের ন্যায্য চাকরি এবং আমাদের যে শিক্ষকতার যে অধিকারটি ফিরিয়ে দিন। নতুবা আগামী এই গণ অনুষ্ঠানের মাধ্যমে একটা বৃহত্তর আন্দোলন যেটা আমরা বাধ্য হব। দেখতে পাচ্ছেন এক এক দিন আমরা এক একটা কর্মসূচি নিচ্ছি, কিন্তু এমন কোনো বাধ্যতামূলক করবেন না যে আমাদের এই কর্মসূচির মাধ্যমে ঐতিহাসিক কোনো রেকর্ড হয়। তাই আমি কোনো অঘটন যদি ঘটে সেটা সম্পূর্ণ দায়ী থাকবে রাজ্য সরকার। বিগত দিনে বামপন্থী সরকার আমাদেরকে এবং অমানবিকভাবে এবং তারা আমাদেরকে চাকরিতে করেছেন, যে কোনো আইনে অবৈধ। কারণ আমরা জানি আমাদের চাকরি যায়নি, কেন আমাদের চাকরিতে করতে হয়েছে সেটা আমরা শিক্ষা দপ্তরের কাছে এবং বর্তমান সরকারের কাছে আমরা সিবিআই তদন্ত, আমাদের যে তদন্ত চাই। কারণ আমাদের চাকরি যায়নি, কেন আমাদেরকে বাহির করে রাখা হয়েছে। তাই আমরা আজকে এই মানববন্ধন শৃঙ্খলার মাধ্যমে প্রমাণ দিতে চাই আমরা 10,323 ঐক্যবদ্ধ। যদি বর্তমান সরকার সুরাহা না করেন তাহলে এই আন্দোলন একটা অগণতান্ত্রিক আন্দোলনের মধ্যে চলে যাবে। তাই আমরা এই আজকে এই বন্ধের মাধ্যমে সমস্ত ত্রিপুরা রাজ্যবাসীর কাছে, যেগুলো রাজ্যবাসী আমাদের পাশে আছেন, দেখতে পাচ্ছেন গণ অবস্থানে বিভিন্ন স্তরের মানুষ আমাদের সহযোগিতা করছেন, আমাদের পাশে দাঁড়িয়েছেন। তাই সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আজকে এই গণবন্ধনের মাধ্যমে, মানববন্ধনের মাধ্যমে আমরা আগামী দিন বার্তা দিতে চাই। সবাই চলে আসুন। বর্তমান সরকারকে বলি, আপনার সরকার রক্ষার্থে আমাদেরকে সুরাহা করুন। ধন্যবাদ। আজকে আমরা মানববন্ধন কর্মসূচি করছি কারণ আজকে আমাদের গণ অবস্থানের 10 দিন। তো 10 দিনের মধ্যে রাজ্য সরকারের কোনো হেলদোল নেই, রাজ্য সরকার থেকে কোনো বার্তা আসেনি, রাজ্য সরকারের কেউ এখন পর্যন্ত আমাদের খোঁজ নেননি আমরা কি হালে আছি, বা আমাদের সঙ্গে সব কিছুই তো আলোচনার মাধ্যমেই শেষ হয় বা একটা মানে রাস্তা বেরোয়, কিন্তু ওনারা কোনো রকম কথা বলেননি, কোনো রকম আমাদের খোঁজ পর্যন্ত নেননি যে রাজ্যের ওনাদেরই সন্তান। কারণ ওনারা তো সরকারে আছেন, ওনারা আমাদের অভিভাবক। ফলে আমরা চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা আজকে 10 দিন ধরে রাস্তায় পড়ে আছি। এই কনকনে ঠান্ডার মধ্যে অসুস্থ হয়ে পড়েছি, শিশু বাচ্চারা সহ অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। এবং আমরা গত পরশুদিন থেকে আমরা বিভিন্ন ধরনের নতুন নতুন করে কর্মসূচি নিয়েছি। ওই দিন একটা আমরা কালো কাপড় মুখে দিয়ে প্রতিবাদ করেছি, কালকে একটা করেছি, শোকসভা করেছি, 76 জন মারা গেছেন আমাদের মধ্যে। এবং আজকে আমরা মানব শৃঙ্খল বন্ধন করছি, সেখানে আমরা জাতীয় সঙ্গীত গাইব আমাদের থেকে বার্তা যাওয়ার জন্য যে রাজ্য সরকারের কোনো হেলদোল নেই। আমরা যে প্রতিনিয়ত এখানে আছি, জীবিত আছি, ওনারা এই যে পাথর হৃদয়টা একটু গলান, ওনাদের মধ্যে একটু নড়চড় হোক যে ওনাদের প্রাণ আছে, ওনাদের মধ্যে হৃদয় আছে, ওনাদের হৃদয়ে যেন নাড়া দেয় যে এখানে রাজ্যের সন্তানরা যারা চাকরিচ্যুত না খেয়ে অনাহারে অর্ধাহারে এখানে বসে আছে, আজকে 9 মাস ধরে বেতন নেই। এই শিক্ষক শিক্ষিকারা তাদের শিশু, ছোট্ট সদ্যজাত শিশু নিয়েও এখানে পড়ে আছেন রাত্রিরে মশার কামড়, ঠান্ডায়, কনকনে ঠান্ডায়। একমাত্র আমাদের দাবি যে আমাদের একটা স্থায়ী রেগুলার চাকরির ব্যবস্থা করুন ইমিডিয়েট।
এবং ৭৬ জন যে শিক্ষক মারা গেছেন ওনাদের পরিবারে একটি করে ডাইন হার্নেসের চাকরি দিন। কারণ আমরা যারা জীবিত আছি আমাদের যে অবস্থা, কারণ আমাদের পরিবারের মুখে ভাত দেওয়ার জোগান নেই আমাদের। তারপর তো নানা রকম সমস্যা, লোন বলুন বা স্কুলে পড়াশোনা বা চিকিৎসা, এইগুলো তো করতেই পারছি না, কেউ পারছে না আমাদের শিক্ষকরা। ফলে আমরা বুঝুন কী অবস্থা হলে আমরা রাস্তায় কনকনে ঠান্ডার মধ্যে পড়ে রয়েছি, একজন অসুস্থ হয়ে পড়েছে। ফলে আর রাজ্য সরকারের এমন এক প্রধান আমাদেরকে কথা দিয়েছিলেন যে 2-1 মাসের মধ্যে স্থায়ী ব্যবস্থা করবেন, কিন্তু তিনি তার কথা রাখলেন না। আমরা কিন্তু ওনার চেয়ারের এবং ওনার মুখের দাম রেখেছি, সম্মান রেখেছি, কিন্তু ওনারা কোনো রকম আমাদেরকে সাহায্য সহযোগিতা করেননি এবং ওনার যে প্রতিশ্রুতি সেটাও উনি মূল্য দেননি, রাখেননি। ফলে আমরা ওনাদের উপর আস্থা হারিয়ে আমরা রাস্তায় বসেছি গত 7ই ডিসেম্বর থেকে আজকে 9ম দিন। ওনাদের পক্ষ থেকে কোনো রকম আধিকারিক বা সরকার প্রধান নিজেই আমাদের সঙ্গে কথা বলছেন না, আসছেন না, আমাদের প্রতি কোনো কর্ণপাতই করছেন না। সেই ক্ষেত্রে আমরা বলবো যে এত অহংকার ভালো নয়, এত নিষ্ঠুর হওয়াও ভালো নয়। অহংকার কিন্তু পতনের মূল হয়। জনগণই আপনাদের বসিয়েছে, আবার জনগণই কিন্তু সেই পতনকে, অহংকারের লঙ্কা পতন হয়েছে সেইভাবেই পতন হবে। সুতরাং আপনারা ভাববেন না যে আপনারা যা করছেন তা ভালো করছেন। জনগণ রাজ্যের সার্বিক সহায়তা পাচ্ছি আমরা। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের মাধ্যমে সারা রাজ্য এমনকি সারা দেশ দেখতে পাচ্ছে যে ত্রিপুরাতে শিক্ষকরা আন্দোলন করছে। এই কনকনে ঠান্ডার মধ্যে এমন একটি সরকার আছে যারা চুপ কুলু পেটে বসে আছেন, কোনো রকম হেলদোল নেই। আমরা তো আর অনধিকার চর্চা করছি না, আমরা চাকরির দাবি করছি। আমাদের কেড়ে যাওয়া চাকরি আমাদেরকে ফিরিয়ে দিন। আমরা কোনো রকম ইন্টারভিউতে বসবো না। আমাদের চাকরি 10 বছরের এক্সপিরিয়েন্স, 7 বছরের এক্সপিরিয়েন্স। এখন যে বয়সে সবাই আছেন সেখানে ইন্টারভিউ দিয়ে রিটেন 85 এবং ভাইবা 15 দিয়ে চাকরিতে বসা এখন সম্ভব না। কারণ পরিবারের চিন্তা করবে, ভাতের চিন্তা করবে না, চিকিৎসার চিন্তা করবে না, পড়াশোনা করবে। এই অবস্থায় আমাদের নতুন করে চাকরির ইন্টারভিউ বসে রিটেনের জন্য তৈরি হওয়া সম্ভব নয়। আপনারা বলেছিলেন আমাদেরকে স্থায়ী রেগুলার চাকরির ব্যবস্থা করবেন, আপনারা আপনাদের প্রতিশ্রুতি পালন করুন। সেটাই আমরা বলবো যে, এবং মাননীয় শিক্ষামন্ত্রী নাকি বলেছিলেন সেদিন আমরা একটা খুব কম অংশ, সবাই আসেনি, সবাই আসছে। আজকে আপনারা দেখে নিন, মাননীয় শিক্ষামন্ত্রী মহাশয়কেই বলছি, আপনি দেখে নিন যে এখানে সারা রাজ্যের 10,323 শিক্ষক শিক্ষিকারা উপস্থিত হয়েছেন। দু একজন আপনার পজিটিভ আন্দোলনকারী, 2-1 জন বাদ দিয়ে। কারণ ওনাদের চাকরির দরকার নেই। যদি চাকরির দরকার থাকতো তাহলে আমাদের সঙ্গে সামিল হতেন। কারণ যাদের চাকরির দরকার আছে তারা সবাই কিন্তু আজকে 10 দিন ধরে এখানে গণ অবস্থানে আছেন। এবং সারা রাজ্যের সব অংশের মানুষ, চিকিৎসক থেকে শুরু করে, ব্যাংক থেকে শুরু করে, গ্রামীণ ব্যাংক এবং ডাক্তার, অ্যাডভোকেট, স্টুডেন্টরা, কলেজ স্টুডেন্টরা, স্কুল স্টুডেন্টরা, বিভিন্ন কর্মচারী, বিভিন্ন প্রাইভেট সংগঠন, ব্যবসায়ীরা, ব্যক্তিগত এবং বিভিন্ন বুদ্ধিজীবী, সাংস্কৃতিক শিল্পীরা, শিল্পী গোষ্ঠীরা এবং বিভিন্ন সাংস্কৃতিক স্কুলের ওরা, রাজ্যের বিশিষ্ট শিল্পীরাও আসছেন আমাদেরকে। কৃষকরা আমাদের সবজি পাঠাচ্ছেন। সর্বস্তরের জনগণের কাছে আমাদের এই আন্দোলন এত পৌঁছে গেছে, ওনারা আমাদেরকে সাহায্য করছেন। ফলে আমরা চাইবো যে অতি সত্বর রাজ্য সরকার একটা রেগুলার চাকরির ব্যবস্থা করুন এবং আমাদের সঙ্গে কথা বলুন। নইলে প্রত্যেক দিন আমরা একটা করতে থাকবো এবং যদি হেলদোল না করেন আমরা আর কিছুদিন দেখব, তারপর আমরা অন্য বৃহত্তর আন্দোলনে যাব। এটা একটা প্রতিবাদ যে মানব শৃঙ্খল, আমরা সুশৃঙ্খল, আমরা শিক্ষক, আমরা কোনো উচ্ছৃঙ্খল রাস্তায় উচ্ছৃঙ্খলভাবে আন্দোলন করব না। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করছি, তাই আমরা এখনও পর্যন্ত ধৈর্য ধরছি। আপনারা এখনও সময় আছে, আপনারা আসুন, নাইলে হয়তো বা রাজ্যের অবস্থা কী হবে। সব ধরনের মানুষ একসঙ্গে রাস্তায় নামবে, তখন আপনারা কিন্তু পার পাবেন না। সুতরাং এটা বুঝে রাখুন যে অহংকার করবেন, আকাশ থেকে মাটিতে পড়ে যাবেন। সুতরাং আজকেও আপনাদের হুঁশিয়ারি দিচ্ছি, আপনারা আসুন, কথা বলুন, অহংকার করে বসবেন না। অহংকার পতনের মূল হবে, আপনারা নিশ্চয়ই মাটিতে পড়ে যাবেন, আকাশে বাতাসে উড়বেন না। সুতরাং অবশ্যই আজকের এই মানব শৃঙ্খল বন্ধন থেকে আমরা আপনাদেরকে বার্তা দেব, আপনারা আমাদের সঙ্গে কথা বলুন। কথাই সমাধান হয়, আলোচনায় সমাধান হয়। সুতরাং আপনারা আমাদের স্থায়ী ব্যবস্থা করুন, রেগুলার ব্যবস্থা করুন, আসুন, কথা বলুন, এটাই বলুন। মানববন্ধন কর্মসূচিতে কেন্দ্র করে প্যারাডাইস চৌমুহনী থেকে মেলার মাঠ পর্যন্ত শত শত গাড়ি আটকে পড়ে পথচারীদের দুর্ভোগ চরমে ওঠে। প্রথমে মিডিয়া বন্ধুদেরকে অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে আমাদের মানববন্ধন এটা করার মূল উদ্দেশ্য হলো, আমাদের রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী কিছুদিন আগে উনি প্রেস মিডিয়ার সামনে বলেছিলেন যে আমাদের এই গণধর্নায় শুধুমাত্র ক্ষুদ্র একটা অংশগ্রহণ করে বৃহৎ অংশ
এই আমাদের ধর্ণা মঞ্চে উপস্থিত থাকেন না। তার জন্য আমরা রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে প্রমাণ করিয়ে দিতে চাই 10,323-এর মধ্যে আমাদের সঙ্গে এই জিএমসির কতজন সদস্য অংশগ্রহণ করেছে তার প্রমাণ করার জন্য। এও আমি বলতে চাই আমাদের এই কর্মসূচির জন্য কিছুক্ষণের জন্য হয়তো বা সাধারণ মানুষের কিছু অসুবিধা হবে, তবে কিছু করার নেই, কারণ রাজ্য সরকার যতদিন না পর্যন্ত আমাদের সঙ্গে আলোচনায় টেবিলে বসে আমাদের সমস্যার সমাধান না করে ততদিন পর্যন্ত কিন্তু আমাদের এই কর্মসূচি চলবে এবং কর্মসূচি অনেকটা সময় কিন্তু আমরা পরিবর্তন করতে হয়তো বাধ্য হব যদি রাজ্য সরকার আমাদের সঙ্গে কোনো আলোচনা এখনও পর্যন্ত যদি না করে। তার জন্য আমি আপনাদের মাধ্যমে রাজ্য সরকারের কাছে আবেদন রাখতে চাই অতি দ্রুত যাতে আমাদের সঙ্গে আলোচনা করে আমাদের এই সমস্যার যাতে সমাধান করা হয়। তার জন্য আমি অনুরোধ রাখবো আপনাদের মাধ্যমে রাজ্য সরকার যাতে আমাদের এই সমস্যার সমাধানের জন্য উদ্যোগী গ্রহণ করে। ধন্যবাদ সবাইকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বুধবার আগরতলা টাউন হলে সারা ভারত কৃষক সভার 21তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। সারা ভারত কৃষক সভার 21তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় বুধবার। এদিন আগরতলা টাউন হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির অন্যতম নেতৃত্ব নারায়ণ কর, প্রাক্তন সাংসদ জিতেন্দ্র চৌধুরী, রাধাচরণ দেববর্মা সহ অন্যান্যরা। এদিনের সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সারা ভারত কৃষক সভার সদস্যরা প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন। এই সম্মেলন সংগঠনের স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু করোনার কারণে সম্মেলন পিছিয়ে গিয়েছে। সমগ্র দেশ যখন কৃষকদের আন্দোলনের উত্তাল ঠিক তখন এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে বলে জানান সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির অন্যতম নেতৃত্ব নারায়ণ কর। ভারত কৃষক সভার 21তম রাজ্য সম্মেলন আমরা এক্ষুনি শুরু করছি। এটা সংগঠনের স্বাভাবিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়া বিঘ্নিত হয়েছে কোভিড-19 জনিত কারণে আমাদের সম্মেলন পিছিয়ে গিয়েছিল। তারপরে আমরা এই সময়ের মধ্যেই সম্মেলন করছি। আমাদের সম্মেলন যখন করছি গোটা দেশ অগ্নিগর্ভ কৃষকদের উত্তাল বিক্ষোভ, স্বাধীনতা উত্তর ভারতবর্ষের সর্ববৃহৎ বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। দেশের কৃষক, কৃষি সমাজ, গ্রামীণ মানুষ, শহরের শ্রমিক, নিম্নবিত্ত, মধ্যবিত্ত দারুণ সংকটে জড়িত। শুধু অর্থনৈতিক নয়, সামাজিক সংকট আজকে ভারতবর্ষে দারুণভাবে ব্যাপ্তি লাভ করেছে। এই রাজ্যে যখন আমরা কৃষক সম্মেলন করছি, আমরা আমাদের রাজ্য কমিটির সম্মেলন করছি, আমাদের রাজ্যে গ্রামান্তরে চলছে হাহাকার। কৃষক ফসলের দাম পায় না, ফসল উৎপাদন করার জন্য তার যে উপকরণ সেই উপকরণ সে পায় না, সব লুটেরারা লুট করে নিয়ে যাচ্ছে। কৃষি দপ্তরের নাম পরিবর্তন করে গাল ভরা কথা বলেছে কৃষক কল্যাণ। নাম পরিবর্তন করে জামা পরিবর্তন করে কিছু হয় না, নীতি পরিবর্তন করতে হয়। কৃষকরা মরছে, কৃষকরা ঋণের জায়গায় জর্জরিত, গ্রামে কাজ নেই, খাদ্য নেই, কৃষক ফসল বিক্রি করতে পারছে না। এরকম সময়তে আমরা কৃষক সভার সম্মেলন করছি। আমাদের এই সম্মেলনের আওয়াজ উঠবে কৃষকদের ব্যাপক ঐক্য গড়ে তোলো, প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র কৃষকদের সমস্যা নিয়ে আরও আন্দোলন সংগ্রাম জোরদার করো। যে সমস্ত কৃষক পরিবারগুলোর সঙ্গে সন্ত্রাসের কারণে ফ্যাসিস্ট সুলভ সন্ত্রাস রাজ্যে চলছে, আমরা যোগাযোগ করতে পারছি না, তাদের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন করে আগামী দিনে বৃহত্তর আন্দোলন, ঐক্যবদ্ধ কৃষক শ্রমিকের আন্দোলন গড়ে তোলো। এই হবে আমাদের ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বুধবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের গভর্নিং বডির বার্ষিক সাধারণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী রতনলাল নাথ। বুধবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের গভর্নিং বডির বার্ষিক সাধারণ বৈঠক অনুষ্ঠিত হয়। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের কনফারেন্স হলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ভবতোষ সাহা সহ অন্যান্যরা। বৈঠকে এদিন একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জানান, এই প্রথম ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কোনো বিষয়ে পাশ করার জন্য 33 পেতে হবে। প্রথমবারের মতো এই বছর 2 ধরনের প্রশ্নপত্র হবে। 30% সিলেবাস কমিয়ে দেওয়া হয়েছে। যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবে তাদের ফর্ম ফিল আপ করে বিদ্যালয় কর্তৃপক্ষ 15 জানুয়ারি থেকে 27 জানুয়ারির মধ্যে পাঠাতে হবে মধ্যশিক্ষা পর্ষদের নিকট। ফ্রি বোর্ড পরীক্ষার আগে রেগুলার ক্লাস চলবে 30 মার্চ পর্যন্ত। প্র্যাকটিক্যাল পরীক্ষা 15 মার্চ থেকে 30 মার্চের মধ্যে শেষ করতে হবে। ফ্রি বোর্ড পরীক্ষা 1 এপ্রিল থেকে শুরু হবে এবং 20 এপ্রিলের মধ্যে শেষ করতে হবে। তবে এই পরীক্ষার সময়সূচি পরিবর্তন হতে পারে। ফ্রি বোর্ড পরীক্ষার ফলাফল 30 এপ্রিলের মধ্যে প্রকাশ করতে হবে। ফ্রি বোর্ড পরীক্ষার
10 নম্বর যোগ হবে মূল পরীক্ষার ফলাফলের সাথে। এছাড়াও সাপ্তাহিক পরীক্ষা হবে। সাপ্তাহিক পরীক্ষার 5 নম্বর যোগ হবে মূল পরীক্ষার নাম্বারের সাথে। পাশাপাশি অ্যাসাইনমেন্ট থেকে 5 নম্বর মূল পরীক্ষার নাম্বারের সাথে যোগ হবে। মে মাসের 8 তারিখের মধ্যে ইন্টারনাল পরীক্ষার ফলাফল বোর্ডের কাছে পাঠিয়ে দিতে হবে স্কুলগুলিকে। 10 মে থেকে 9 জুন পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে, তবে এই সময়সূচি পরিবর্তন হতে পারে। পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করা হবে আগরতলায়। বছর বছর পরীক্ষায় যারা ফেল করবে তারা পরবর্তী বছর কম্পার্টমেন্টাল পরীক্ষায় বসতে পারবে। আবার তারা চাইলে পরবর্তী বছর নতুন করে পরীক্ষায় বসতে পারবে, তবে এই ক্ষেত্রে তাদেরকে নতুন সিলেবাসে পরীক্ষায় বসতে হবে। বুধবার বৈঠকে এই সিদ্ধান্তগুলি গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। পর্ষদের গভর্নিং বডি মিটিং, সেখানে আমার ডান দিকে যিনি বসে আছেন ভবতোষ শাহ মহোদয়, উনি প্রেসিডেন্ট টিবিএসসির, এবং বাঁ দিকে যিনি আছেন উনি সেক্রেটারি টিবিএসসি। এছাড়া অন্যান্য সদস্যরা রয়েছেন। এর মধ্যে অনেকে জনপ্রতিনিধি আছেন, কেউ প্রধান শিক্ষক আছেন, কেউ প্রিন্সিপাল আছেন, এবং বিশিষ্ট শিক্ষাবিদরা আছেন, প্রাক্তন শিক্ষা অধিকর্তা আছেন, আমার ডিপার্টমেন্টের ডাইরেক্টর রয়েছেন, অন্যান্য অতিথিরা রয়েছেন। আজকের মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে, যদিও কিছু কিছু সিদ্ধান্ত বোর্ড আগেই নিয়েছে, এই প্রথম আমরা অনেকদিন পর আবার সিবিএসইর মতো মধ্যশিক্ষা পর্ষদের যে পরীক্ষা হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, আগে ছিল 30 করলে পাস, এখন 33 পেতে হবে 100-তে। এটা আগে ছিল, কোনো এক অজ্ঞাত কারণে এটা কিভাবে উঠে গেল আমরা জানি, সেটা আবার আমরা চালু করতে যাচ্ছি। 33 পাস করতে হলে শতকরা 33 পেতে হবে। তারপরে আছে এই প্রথম প্রশ্নপত্র ডাবল সেট হবে, এ বি ডাবল সেট হবে। এতদিন একটা বছর সিবিএসইগুলিতে পরীক্ষা এরকমই আছে। এবং 30% সিলেবাস রিডিউস করা হয়েছে, সিবিএসইও করেছে, আমরাও 30% সিলেবাস রিডিউস করেছি। এছাড়া আমরা অলরেডি স্কুল ক্লাস খুলে দিয়েছি। 10 এবং 12 7 ডিসেম্বর থেকে শুরু হয়েছে। এটা বোর্ডের গভর্নিং বডিতে প্লেস করা হয়েছে। এবং যারা মাধ্যমিক পরীক্ষা দেবে ক্লাস 10-এ আছে, এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে 12-এ আছে, তাদের স্কুল কর্তৃপক্ষ 15 জানুয়ারি থেকে 27 জানুয়ারির মধ্যে তাদের, যেহেতু 10-এ পড়ে এবং 12-এ পড়ে, তাদের মধ্যশিক্ষা পর্ষদের কাছে তাদের ফর্ম ফিল আপ করে পাঠাতে হবে 15 জানুয়ারি থেকে 27 জানুয়ারির মধ্যে। এবং প্রি বোর্ড পরীক্ষার আগে রেগুলার ক্লাস চলবে 30 মার্চ পর্যন্ত। 30 মার্চ পর্যন্ত রেগুলার ক্লাস চলবে, এখন চলছে। এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা, যেমন যেগুলি প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে বিশেষ সায়েন্সের ক্ষেত্রে, সেগুলি 15 মার্চ থেকে 30 মার্চের মধ্যে প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ করবে ক্লাসগুলি। এবং আমাদের এখন পর্যন্ত সিদ্ধান্ত, এটা এদিক সেদিক হতে পারে, প্রি বোর্ড এক্সামিনেশন এবার প্রথম করছি আমরা, টেস্ট না, প্রি বোর্ড এক্সাম, সেটা 1 এপ্রিল থেকে শুরু হবে স্কুলে, এবং 20-4-এর মধ্যে প্রি বোর্ড এক্সাম শেষ করতে হবে। এবং এই যে প্রি বোর্ড পরীক্ষা হলো, এটা 30-4-এর মধ্যে, এপ্রিলের 30 তারিখের মধ্যে রেজাল্ট পাবলিশ করতে হবে। এই রেজাল্টের প্রি বোর্ডের 10 মার্কস, এটার আবার ওয়েটেজ আছে, এই নম্বরটা কে কত পেল এটাকে বোর্ডকে জানাবে। এছাড়া সাপ্তাহিক পরীক্ষা হবে, ওটার থেকেও 5 মার্ক যোগ হবে মূল পরীক্ষায়। এছাড়া অ্যাসাইনমেন্ট আছে, যেসব টপিকস পড়াবে অ্যাসাইনমেন্ট দেওয়া থাকবে, সেখান থেকেও 5 মার্কস, 5, 5, 10 এটা বোর্ডে পড়াবে। এই যে ইন্টারনাল মার্কস, এগুলিও স্কুল থেকে মে মাসের 8 তারিখের মধ্যে পাঠিয়ে দিতে হবে। এখন পর্যন্ত প্ল্যানিং 10 মে এটা
একটু এগোতেও পারে, সামান্য পিছুতে পারে, পিছুবে না। 10 মে থেকে 9/6 পর্যন্ত এখন পর্যন্ত প্ল্যান নিয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমরা করে নেব। এবং পরীক্ষার রেজাল্ট ইভ্যালুয়েশন আমরা সারা রাজ্যে আগের মতোই, এবার আমাদের প্ল্যান ছিল বোর্ডের যে 3টা জায়গায় কুমারঘাট, উদয়পুর এবং আগরতলা খাতা দেখা হবে, কিন্তু যেহেতু করোনা হঠাৎ করে আমাদের মুশকিলে ফেলে দিয়েছে, আগের বারের মতোই আগরতলা সেন্ট্রালাইজ কোশ্চেন দেখা হবে। এবং রেজাল্ট ডিক্লারেশন কবে করবে এটা বোর্ড কর্তৃপক্ষ ঠিক করবে। এবং এছাড়া যারা বছর বাঁচাও মানে একটা সাবজেক্ট বা 2টা সাবজেক্ট টোটাল মার্কস ঠিক আছে, কিন্তু 2টো সাবজেক্ট ফেল করেছে বা একটা সাবজেক্ট হচ্ছে, এটা অন্যান্য গতবারের মতো বছর বাঁচাও এবারও থাকবে। কিন্তু বছর বাঁচাও পরীক্ষার পরেও যদি ওরা ফেল করে, সেক্ষেত্রে তারা 1 বছর পরে কম্পার্টমেন্টাল দিতে পারবে, 1 সাবজেক্ট হোক 2 সাবজেক্ট হোক। আবার কোনো ছেলে মেয়ে যদি মনে করে না আমি আর কম্পার্টমেন্টাল দেব না, আমি নতুন করে আবার 10-এ ভর্তি হব, 12-এ ভর্তি হবে, সে ভর্তি হতে পারবে, আগে যেটা ছিল না, এবার সুযোগ দেওয়া হলো। সেক্ষেত্রে রেগুলার বর্তমানে যে নিউ সিলেবাস, সেই নিউ সিলেবাসে পরীক্ষা দিতে হবে সব সাবজেক্টে। আর যদি বলে না আমি ভর্তি হব না, তাহলে কম্পার্টমেন্টাল সাবজেক্ট পরীক্ষা দিই। এই কতগুলি সিদ্ধান্ত আমরা এখানে নিয়েছি যৌথভাবে। এটা মধ্যশিক্ষা পর্ষদ এবং শিক্ষা দপ্তর প্লাস গভর্নিং বডি বসে আমাদের এই সিদ্ধান্ত হয়েছে। ছাত্রছাত্রীরা যাতে, এবং গভর্নিং বডির মিটিংয়ে এও সিদ্ধান্ত হয়েছে, এবছর যেহেতু অনেক দিন নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে ক্লাসগুলি যাতে ভালোভাবে চলে, সেজন্য গভর্নিং বডির সদস্যরা প্রায় সময় বিভিন্ন স্কুল পরিদর্শনে যাবেন, সেক্ষেত্রে যেন স্কুল কর্তৃপক্ষ সহযোগিতা করে। এছাড়া অন্যরাও যেতে পারবে, সেক্ষেত্রে স্কুল সহযোগিতা যেন করে সেটা আমরা বলি। এবং এর মধ্যে আমি নিজেও বহু স্কুলে যাচ্ছি। তো এইগুলি কতগুলি সিদ্ধান্ত আমরা নিয়েছি। এবং যদি কোনো রকম, এবং এখন যে সিদ্ধান্তটা করোনা যদি এই ধরনের, এখন তো অনেক ত্রিপুরাতে কম, এইটা যদি এই পরিস্থিতি থাকে, তাহলে এই আমাদের প্ল্যানিং। এছাড়া কোনো যদি অঘটন ঘটে, সেক্ষেত্রে গভর্নিং বডি তার সিদ্ধান্ত নেবে পরবর্তী সময় কী সিদ্ধান্ত কার্যকর করবে। সুন্দর সিদ্ধান্ত হয়েছে এবং স্টুডেন্টস ছাত্রছাত্রীদের যাতে উপকার হয় সেই সিদ্ধান্তই করেছে। এবং এবার মধ্যশিক্ষা তবে প্রি বোর্ডে পরীক্ষা যদি না বসে, এই যে 10 মার্কস আছে সেটা কিন্তু সে না বসলে 0 পাবে। বসতে পারবে পরীক্ষা, মূল পরীক্ষা বসতে পারবে, কিন্তু নম্বর পাবে না। তার মানে প্রি বোর্ডে পরীক্ষা বসতেই হবে। সেই জন্য এটা, আর এবং সেই ক্ষেত্রে উইকলি পরীক্ষা, অ্যাসাইনমেন্ট এগুলি তো আছে। টেস্ট পরীক্ষা হচ্ছে না, টেস্ট বলে কিছু না, প্রি বোর্ড এক্সাম। আর এবছর তো মানে অনেক পিছনে হয়েছে, আগে তো এই জন্য 30 মার্কস আমরা 30% ইয়ে করে দিয়েছি, সিলেবাস কমিয়ে দিয়েছি। কোনটার কথা বলছেন? না মানে অন্যান্য বছর তো মার্চেই পরীক্ষা হতো, এবার মার্চে পরীক্ষা হলে ছেলেমেয়েরা কিভাবে দেবে? তাহলে তো আমরা কষাই হয়ে যাব, এটা তো হতে পারে না। মধ্যশিক্ষা পর্ষদ কার জন্য? আগামী প্রজন্মের জন্য। তাদের কথা চিন্তা করতে হবে সবার আগে, তারা যাতে কোনো অসুবিধা না হয়। এই জন্যই আমাদের CBSE আর মধ্যশিক্ষা পর্ষদ তারা 30% সিলেবাস কমিয়ে দিয়েছে এতে। এবং আমরা এই জন্য যত আমাদের হাই পাওয়ার কমিটি অ্যাডভাইস ক্রমে আমরা অলরেডি ক্লাস শুরু করে দিয়েছি। এবং ব্যাপকভাবে যে স্টুডেন্ট যাতে স্কুলে আসে সেজন্য আমরা অ্যাপিল করছি। অভিভাবকদের বলবো যে সবাই যেন স্কুলে পাঠান, কারণ এই 3 মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ তার জন্য। সেজন্য সবাই যেন স্কুলে পাঠায়, কারণ এখন বিভিন্ন জায়গায় সবগুলি স্কুল খুলে গেছে। সবাই সহযোগিতা করার জন্য ছাত্রছাত্রীরা যেন স্কুলে আসে, অভিভাবকদের আহ্বান করব, শিক্ষাপ্রেমীদের আহ্বান করব, স্কুলে যেন ছাত্রছাত্রীদের পাঠানো হয়।
ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা। বাংলাদেশের 50তম মহান বিজয় দিবসকে যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয় আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনার কার্যালয়ে। 9 মাসের মুক্তিযুদ্ধের শেষে 1971 সালের 6 ডিসেম্বর স্বাধীনতা পায় বাংলাদেশ, গঠিত হয় নতুন রাষ্ট্র। বুধবার বাংলাদেশের 50তম মহান বিজয় দিবস আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনার কার্যালয়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হয় বিজয় দিবস। এদিন সকালে বাংলাদেশ সহকারী হাইকমিশনার কার্যালয়ে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনার কার্যালয়ের সহকারী হাইকমিশনার মোহাম্মদ চুবায়েত হোসেন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস, সহকারী হাইকমিশনার মোহাম্মদ চুবায়েত হোসেন সহ বিশিষ্টজনেরা। 3 কোটি মানুষের বলিদান ও 2000 মহিলার ত্যাগের মাধ্যমে এই স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশ। তাদের বিশ্বের বাঙালিরা শ্রদ্ধার সঙ্গে এদিন স্মরণ করছে বলে জানান সহকারী হাইকমিশনার মোহাম্মদ চুবায়েত হোসেন। তিনি আরও বলেন, বাঙালি হিসেবে এটা গৌরবের দিন। বাংলাদেশের যুদ্ধে বহু মানুষের জীবনহানি ঘটেছে। বাংলা ভাষাকে রক্ষা করার জন্য এই যুদ্ধ করেছে মানুষ। বাংলা ভাষাকে মুছে দেওয়ার জন্য চেষ্টা হয়েছিল, কিন্তু সমস্ত আক্রমণ রুখে দিয়েছে মানুষ। এই ক্ষেত্রে ভারতের নৈতিক সমর্থন ছিল, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও মুখ্যমন্ত্রী সচিন্দ্রলাল সিংহের অবদান এই ক্ষেত্রে অনস্বীকার্য। আজকে বিজয় দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানানো এবং বীর শহীদ যারা তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা এবং যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং এখনও বেঁচে আছেন তাদেরকে জানাই ত্রিপুরা বিধানসভার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন। আমরা যেটা লক্ষ্য করেছি, বিগত দিনগুলোতে যা লক্ষ্য করেছি, বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য বাংলাদেশ থেকে প্রচুর যুবক এসে যুদ্ধে লিপ্ত হয়েছে এবং যুদ্ধ করতে গিয়ে বহু যুবকের প্রাণহানি হয়েছে, কিন্তু প্রত্যেকটা পেছনেই ছিল ভাষাটা, অর্থাৎ বাংলা ভাষাটাকে বাঁচিয়ে রাখার জন্য বারবার আক্রমণ এসছে ভাষার উপরে এবং এই ভাষাটাকে রক্ষা করার জন্য, মাতৃভাষাটাকে বাঁচিয়ে রাখার জন্য যুদ্ধ করে গেছেন এবং যুদ্ধে করতে গিয়ে একটা ভূমি পর্যন্ত, অর্থাৎ পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান আলাদা হয়ে গেল এবং স্বাধীন হয়। তারা বারবার চেষ্টা করেছিল বাংলা ভাষাটাকে মুছে দেওয়ার জন্য, যেটা কোনো অবস্থাতেই সম্ভব হয়নি। 1952 সালে 21শে ফেব্রুয়ারি 5 জন যুবক প্রাণ দিয়েছে ভাষাটাকে বাঁচিয়ে রাখার জন্য। পরবর্তী সময়েও বারবার যতবারই আক্রমণ এসছে ততবারই বাংলাদেশের মানুষগুলো রুখে দাঁড়িয়েছে। বাংলা যদিও আমাদেরও মাতৃভাষা, যার কারণে আমাদের একটা নৈতিক সমর্থন ছিলই এবং তাদেরকে সহযোগিতা করার জন্য ত্রিপুরা রাজ্যের নয়, শুধু সারা ভারতবর্ষের মধ্যে অনেকেই তাদের পেছনে এসে দাঁড়িয়েছে এবং তাদেরকে সহযোগিতা করেছে। পাশাপাশি তৎকালীন সময়ে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী এবং ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন সচিন্দ্রলাল সিংহ মহোদয়। ওনারা যেভাবে অকৃপণভাবে এই দেশটা উদ্ধারের জন্য এবং এই দেশটার থেকে শত্রু তাড়াবার জন্য যেভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তারা সবসময় আমরা যারা ভাষাপ্রেমিক, দেশপ্রেমিক, আমাদের কাছে তারা সবসময় শ্রদ্ধার পাত্র হয়ে থাকবেন। কিছু কিছু মানুষ আছে জন্মগ্রহণ করে সবাই এবং মৃত্যু তাদের হবেই, কিন্তু কিছু কিছু মানুষ আছে তাদের মধ্যে বেঁচেও থাকে। যেমন আমাদের মধ্যে এখন বেঁচে রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম। ঠিক তেমনিভাবে যতদিন পর্যন্ত বাঙালি জাতি থাকবে, যতদিন পর্যন্ত সভ্যতা বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও বাঙালি অংশের মানুষের মনের মধ্যে এবং ভাষাপ্রিয় মানুষের মনের মধ্যে জীবিত থাকবে। This day is one of the most important day for the life of the Bengalis in Bangladesh and all around the world. And on this day, the Bengalis got their own land. They got victory after 9 months of bloody war, and they achieved independence. A state was born on this day
for the Bengalis exclusively, and the basis of Bengali nationalism and a language-based state. So this is a glorious day for the Bengalis, and Bengalis celebrate this day home and abroad with festivity. They also don't. They also remember the great sacrifices made by the valiant freedom fighters, the martyred, and particularly 3 million people sacrificed their lives. 200,000 of our women lost their chastity. So this sacrifice they also remember on this day. Good name. My name is Mohammad Jubayat Hussain. I'm the Assistant High Commissioner, Bangladesh Assistant High Commission, Agartala. Thank you. যতদিন বাঙালি ও বাংলা ভাষা বেঁচে থাকবে ততদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের হৃদয়ে থাকবে বলে জানান ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 12 দফা দাবির ভিত্তিতে সোনামুড়া রাজপথ কাঁপিয়ে যুবকদের জমায়েত সংগঠিত করা হয় সোনামুড়া রবীন্দ্র সমিতিতে। 12 দফা দাবির ভিত্তিতে সোনামুড়া রাজপথ কাঁপিয়ে যুবকদের জমায়েত সংগঠিত করা হয় সোনামুড়া রবীন্দ্র সমিতিতে। ডেপুটেশনে উপস্থিত ছিলেন নিত্যানন্দ বর্মন, ডিওয়াইএফআইআর বিভাগীয় সম্পাদক নবারুণ দেব, ডিওয়াইএফআইআর রাজ্য কমিটির সম্পাদক খরা ত্রিপুরা, টিএসইউ সম্পাদক কাউসার আহমেদ, এসএফআইয়ের বিভাগীয় সম্পাদক সহ অন্যান্যরা এদিন সোনামুড়া মহকুমার শাসকের নিকট 12 দফা দাবি তুলে ধরেন। সোনামুড়া মহকুমার শাসক সুব্রত মজুমদার অনুপস্থিত থাকায় এই ডেপুটেশনের 12 দফা দাবি সমূহের স্মারকলিপি তুলে দেন সোনামুড়া অতিরিক্ত মহকুমা শাসক রতন ভৌমিকের হাতে। এই দাবিগুলোর মধ্যে রয়েছে সরকারের সমস্ত শূন্যপদ দ্রুত পূরণ করতে হবে, আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ বন্ধ করতে হবে, বছরে 3 লক্ষ টাকার কম উপার্জনের প্রতিটি পরিবারকে মাসিক 7,500 টাকা করে প্রদান করতে হবে, এমজিএম রেগার মাধ্যমে বছরে 200 দিনের কাজ ও 340 টাকা মজুরি প্রদান সুনিশ্চিত করতে হবে, এডিসি এলাকার জন্য বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করতে হবে, মাসিক 5,000 টাকা করে বেকার ভাতা চালু করতে হবে, দুর্নীতি রাজনৈতিক সন্ত্রাস বন্ধ করে নির্বাচনের পূর্বে দেওয়া সমস্ত প্রতিশ্রুতি দ্রুত রূপায়ণ করতে হবে, কোনো অজুহাতে সামাজিক ভাতা বাতিল করা যাবে না, সামাজিক ভাতা 2,000 টাকা করতে হবে, মেলাগড়ে মহকুমা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক দিতে হবে, মহকুমা হাসপাতালে চক্ষু বিভাগের কাজ দ্রুত শেষ করে চক্ষু বিভাগ চালু করতে হবে, বক্সনগর কমিউনিটি হেলথ সেন্টার চালুকে সি চিকিৎসক দিতে হবে, মহকুমা উপজাতি ও অপজাতি এলাকায় পানীয় জলের সুব্যবস্থা করতে হবে, বিকল হওয়া পানীয় সোর্সগুলি মেরামত করতে হবে, শ্রীমন্তপুরের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি অবিলম্বে চালু করতে হবে, মহকুমা উপজাতি ও অপজাতি এলাকায় চলাচল ও যোগাযোগের অনুপযোগী দীর্ঘদিন যাবৎ রাস্তা হয়ে আছে, সেগুলি অতি দ্রুত সংস্কার করতে হবে, মনবুক বাজার থেকে মেলাগড় এওসি পর্যন্ত রাস্তাটির কাজ দ্রুত করতে হবে, কৃষিকাজের স্বার্থে নষ্ট হওয়া এলআই মেশিনগুলি দ্রুত মেরামত করে জলসেচের ব্যবস্থা করতে হবে, কুলবাড়িতে নতুন এলআই করতে হবে, বক্সনগরে ফায়ার সার্ভিস স্টেশন করতে হবে। আপনি সেইগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দেওয়া, সেইগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দেবেন এবং বাকিগুলি তারা সেখানে উদ্যোগ নেবেন, এই আশ্বাস আমাদেরকে দিয়েছেন এবং এই দাবিগুলির যুক্তিকতা স্বীকার করেছেন। আমরা বিশেষ করে আজকে আমরা দেখছি যুবকদের সামনে বড় সেখানে হতাশা, কর্মসংস্থানের পক্ষে গ্রামে গঞ্জে আজকে নানানভাবে যুবকরা হতাশাগ্রস্ত আছে। সরকারি চাকরির ক্ষেত্রে এবং সৈন্যপদগুলি হাজার হাজার সৈন্যপদ রাজ্যে সেখানে পড়ে আছে, এই সৈন্যপদগুলি পূরণ করার জন্য এই যে সরকার, এই বিজেপি গভর্নমেন্টের সরকার, বিপ্লব দেবের সরকার উদাসীনতার কারণে এই সৈন্যপদগুলি পূরণ করা হচ্ছে না। প্ল্যানটি অবিলম্বে সেখানে চালু করা এবং রাস্তাঘাটের অবস্থা দেখছেন, বামফ্রন্ট সরকারের সময়তে যে কাজ রাস্তাঘাট করেছিল, আজকে আপনারা দেখবেন গ্রামে গঞ্জে রাস্তার যে বেহাল অবস্থা, মনবুক বাজার থেকে ওসি পর্যন্ত চলানো অসুবিধা আছে, গ্রামে গঞ্জে রাস্তাঘাটের চরম দুরবস্থা, চলাচল যোগাযোগের অবস্থা খুবই খারাপ আছে। আমরা বলছি অবিলম্বে সরকারকে এই রাস্তাঘাট সেখানে সংস্কার করে সেই জায়গার মধ্যে কাজের ব্যবস্থা সেখানে করতে হবে। গণতান্ত্রিক যুব ফেডারেশন, উপজাতি যুব ফেডারেশন, সোনামুড়া মহকুমা কমিটি উদ্যোগে 12 দফা দাবির ভিত্তিতে এসডিএম এর নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
বুধবার উদয়পুর চন্দ্রপুরস্থিত উমেশচন্দ্র ব্যানার্জি স্মৃতি ভবনে কংগ্রেস দলের এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষকান্তি বিশ্বাস। বুধবার উদয়পুর চন্দ্রপুরস্থিত উমেশচন্দ্র ব্যানার্জি স্মৃতি ভবনে কংগ্রেস দলের এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এদিনের সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ বিশ্বাস, সাথে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস নেতা তাপস দে, যুব কংগ্রেস নেতা অভিজিৎ সরকার, সোমান ইসলাম প্রমুখ। উল্লেখ্য, আসন্ন পৌর পরিষদ ও এডিসি নির্বাচনকে সামনে রেখে দলীয় সংগঠনকে শক্তিশালী করতে এখন থেকে ময়দানে নেমে পড়েছে প্রদেশ কংগ্রেস। পৌরসভা এবং এডিসি ইমিডিয়েটলি নির্বাচন চাই, কারণ নির্বাচনের মধ্য দিয়ে সুষ্ঠু প্রশাসন চলে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া যায়। সরকার বকলমে বিজেপি শাসন চালানোর চেষ্টা করছে, কর্মীদের এডিসি এবং মিউনিসিপ্যালিটিগুলি চালানোর চেষ্টা করছে, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। সরকার ইমিডিয়েটলি যদি নির্বাচনের দিন ঘোষণা না করে, আমি প্রদেশ কংগ্রেস হিসাবে সভাপতি হিসেবে বলছি, আমরা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছি জানুয়ারি মাসে, এবং আমরা সরকারকে বাধ্য করব আইনের মধ্য দিয়ে নির্বাচন করার জন্য। কারণ সরকার নির্বাচন থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে হারের ভয়ে। যে অজুহাতগুলি দিচ্ছে এগুলি সম্পূর্ণ মিথ্যা। আপনারা জানেন সারা ভারতবর্ষের সর্বত্র নির্বাচন হচ্ছে, ত্রিপুরা কেন নির্বাচন হবে না? সরকারিভাবে আজকে ওনাদের নিজেদের মুখ্যমন্ত্রী থাকবেন কি থাকবেন না, এক পক্ষ মুখ্যমন্ত্রীকে হটানো, আর শহরে কটা এর মধ্যে কতটা ওরা মিছিল করেছে, সমাবেশ করেছে, এইগুলি যদি হতে পারে নির্বাচন কেন হবে না? নিজেদের গদি রক্ষার জন্য আগরতলার রাজপথে ওদের পক্ষে বিপক্ষে দু দলে নামছে, সেখানে শশ হাজার লোকও জমছে, সেখানে যদি সেটার যদি বাধা না থাকে, সেটার যদি পারমিশন দেওয়া যায়, তাহলে নির্বাচন কেন বাধা হবে? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিএসএফ 130 নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে 50তম মহান বিজয় দিবসকে যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয় ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যান ইকো পার্কে। 1971 সালের আজকের দিনে ভারতের বীর সেনা জওয়ানরা যুদ্ধে পাকিস্তানকে পরাজিত করে তেরঙ্গার মান বাড়িয়েছিল। সেই থেকে এই দিনটি বিজয় দিবস হিসেবে পালিত হয়। বিএসএফ এর 130 নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে বিলোনিয়া মহকুমার রাজনগর বিধানসভা কেন্দ্রের অধীনে চোত্রাকলা এলাকায় অবস্থিত ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যান ইকো পার্কে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটিকে যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয়। বিএসএফ এর এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএফ এর আইজি সুশান্ত নাথ, বাংলাদেশের ফার্স্ট সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার MS আসাদুর জামাল, দক্ষিণ জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন সহ অন্যান্য অতিথিবৃন্দরা। সকাল 10 ঘটিকায় সোত্রাকলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে হেলিকপ্টার অবতরণ করেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বিএসএফ এর আইজি সুশান্ত নাথ। এরপর মঞ্চে এই অনুষ্ঠানে অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন সোত্রাকলার দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ের ছাত্রীরা। BSF is celebrating this Bangladesh Liberation War Victory Day, this 16th of December, to commemorate the beginning of 50th anniversary year of the victory day of Vijay Diwas. BSF had played a very commendable role in the liberation of Bangladesh. It had trained, provided with moral and material support to the then freedom fighters of Bangladesh. And we are proud to declare today and celebrate that alongside the Bangladesh people. This may be one of the very rare such instances when the Independence Day of one country is being celebrated in another country in that much fervor and so much of enthusiasm. Bangladesh and India share many common heritage and culture, and we are committed to building better and strong relationship. BSF is going to play its role in providing whatever it can to support and strengthen such a role. In this Maitri Park, which was established in 1917, this was a ground where the then Mukti Vahini members were being trained, and they were being launched from here. As you know, this particular location in Belonia is called Belonia Bulge, which goes into Bangladesh, and this was a very important and eventful place
during this period of 1971 till the full liberation of Bangladesh. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বাংলাদেশের 50তম মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর পোস্ট অফিস সমন্বিত স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন করেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। পাকিস্তানের অধীন থেকে এদিন মুক্ত হয় বাংলাদেশ, তাই এই দিনটি একটা ঐতিহাসিক দিন। বঙ্গবন্ধু 1952 সাল থেকে বাংলা ভাষা রক্ষা এবং স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাচ্ছিল। রক্তের রাজপথ রাঙা করে আন্দোলন চলতে থাকে। সেই সময় ভারত সরকারের সহায়তায় 1971 সালের 16 ডিসেম্বর রক্তক্ষয়ী যুদ্ধের পর গঠিত হয় বাংলাদেশ। এই যুদ্ধে ভারতের বহু সৈনিক আত্মবলিদান দেন। তাদের প্রতি সম্মান জানিয়ে এই দিনটি বিশেষভাবে স্মরণ করা হয়। বুধবার রাজধানীর পোস্ট অফিস সমন্বিত স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন করে এই কথা জানান মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। মুক্তিযুদ্ধে ত্রিপুরা অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল। বাংলাদেশের 50তম মহান বিজয় দিবসে শুভেচ্ছা জানান তিনি। বাংলা ভাষার বা তাদের স্বাধীনতার জন্য শুরু করেছিল এবং তার পরবর্তীতে পাকিস্তান সরকার, পাকিস্তানের শাসক ওই সময় যে অত্যাচার এবং যে ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলিয়ামুড়া আরডি ব্লকের অধীন পঞ্চায়েত এলাকাগুলির স্বচ্ছ ভারত অভিযান প্রশ্নচিহ্নের মুখে। কিছুদিন পরপরই তেলিয়ামুড়া আরডি ব্লকের পঞ্চায়েত এলাকাগুলিতে স্বচ্ছ ভারত অভিযানের ধুম লেগে যায়। সামাজিক সংস্থাগুলির কর্মীরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা স্বচ্ছ ভারত অভিযান সংগঠিত করতে থাকে, কিন্তু কতটা আন্তরিকতার সাথে স্বচ্ছ ভারত অভিযান সংগঠিত করে তা বর্তমানেও প্রশ্নচিহ্নের মুখে। এই ব্লকের অধীনে অর্থাৎ পূর্ব হাওয়াইবাড়ি, পশ্চিম হাওয়াইবাড়ি, তুষিন্দাইবাড়ি, পশ্চিম তেলিয়ামুড়া 4টি গ্রাম পঞ্চায়েতের মানুষজনদের নিয়ে তুষিন্দাইবাড়ি বাজার। এই বাজারে যত্রতত্র স্থানে আবর্জনার স্তূপ। বাজারে কোনো ডাস্টবিন না থাকার কারণে এমন অবস্থা চলছে, যার ফলে গোটা বাজার এলাকায় দুর্গন্ধে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। এমনিতেই করোনা মহামারীর কারণে মানুষজন অতিষ্ঠ। উপরন্তু তুষিন্দাইবাড়ি বাজারে প্রতিময় দুর্গন্ধে মানুষজন অতিষ্ঠ, অথচ 4টি পঞ্চায়েত থেকে বাজারে ডাস্টবিন দেওয়ার জন্য কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।